সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। টানা ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। গত সপ্তাহের ২ কার্যদিবসে কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল। একদিন সূচক কমেছিল ৬ পয়েন্ট, আরেকদিন ১৪ পয়েন্ট, সব মিলে ২০ পয়েন্ট সূচক কমেছিল। আজও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখে নিব ঢাকা শেয়ার বাজারে সূচকের অবস্থান কেমন রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমেই ডিএসসি ওয়েবসাইটে যদি দেখতে চাই, ঢাকা শেয়ার বাজারে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা জানি যে রোজার আগে লেনদেন হতো ২টা ৩০ মিনিট পর্যন্ত। আজ লেনদেন হবে ১টা ৫০ মিনিট পর্যন্ত। ১টা ৪০ থেকে ১টা ৫০ হচ্ছে পোস্ট ক্লোজিং টাইম। তার মানে আমাদের মাত্র ৯ মিনিট সময় আছে হাতে। এক্ষেত্রে লেনদেন হচ্ছে ৩৪২ কোটি টাকা। সেই হিসেবে আজ লেনদেনের গতি কিছুটা কম। গত সপ্তাহে আমরা দেখেছি লেনদেন হয়েছে ৪৮৭ কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৩৪২ কোটি টাকা। সূচক আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ মুভমেন্টে রয়েছে। ৮.22 পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ৫,২৩৯ পয়েন্টে। তবে দর্শক, জানিয়ে রাখি আজ দিনের শুরুতে সূচক প্রায় ১৯ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে ১৭৩টি কোম্পানি শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানি শেয়ারের দাম। এছাড়া আমরা যদি দেখতে চাই ঢাকা শেয়ার বাজারে আজ দিনের শুরু থেকে সূচক উঠেছিল ৫,২৬৬ পয়েন্ট পর্যন্ত। সেই হিসেবে আমরা বলেছি যে ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সূচক। এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি আমরা দেখি, আজ টেক্সটাইল খাতে কিছুটা আধিপত্য রয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, তৃতীয় অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং, চতুর্থ অবস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড, পঞ্চম অবস্থান রয়েছে ব্যাংক। এছাড়া আমরা সেক্টর ওয়াইজ পির অবস্থান একটু দেখিয়ে দিতে চাচ্ছি। আজ মার্কেট পি রয়েছে ৯.৬০, অর্থাৎ গতকালের প্রাইসের ভিত্তিতে মার্কেট পি রয়েছে ৯.৬০। ১০-এর নিচে পি রয়েছে যে সেক্টরগুলো, সেগুলোর নামগুলো বলে দিচ্ছি শুধু: ফিউল অ্যান্ড পাওয়ার, ব্যাংক, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ইন্স্যুরেন্স। এইগুলো 10 থেকে 11 মধ্যে রয়েছে। এছাড়া 15 নিচে ধরলে এছাড়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, টেলিকমিউনিকেশন এই পর্যন্ত রয়েছে 15 পি নিচে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত সূচকের অবস্থান কেমন রয়েছে। সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে টপ ট্রেডে কারা রয়েছে, শুধুমাত্র নামগুলো বলে দিচ্ছি। টপ ট্রেডে আজ এখন পর্যন্ত প্রথম থেকে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় অবস্থান রয়েছে ইন্ট্রাকো, তৃতীয় অবস্থান রয়েছে রংপুর ডেইরি ফুড, চতুর্থ অবস্থান রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, পঞ্চম অবস্থান রয়েছে লাভেলো, ষষ্ঠ অবস্থানে শাইনপুকুর সিরামিক্স, সপ্তম অবস্থানে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অষ্টম অবস্থানে ফোয়াং ফুড, নবম অবস্থানে ওয়াইম্যাক্স এবং দশম অবস্থান রয়েছে ফরচুন শুজ। এছাড়া আমরা যদি এখন পর্যন্ত শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সেটার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এইচআর টেক্স রয়েছে আজ টপ গেনের প্রথম অবস্থানে, ফরচুন শুজ রয়েছে দ্বিতীয় অবস্থানে, আরএসআরএম স্টিল তৃতীয় অবস্থানে, সাবকো স্পিনিং মিলস চতুর্থ অবস্থানে, সুরিদ ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেইনারের। এছাড়া আমরা টপ লুজারটাও সংক্ষেপে দেখে নিব। টপ লুজারের ক্ষেত্রে আমরা দেখে নিই শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। সেই হিসেবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি শাইনপুকুর সিরামিক্স আজ টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে, ফোয়াং ফুড তৃতীয় অবস্থানে, জুট স্পিনার্স চতুর্থ অবস্থানে, মিডল্যান্ড ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ অবস্থান এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সূচক ৮ পয়েন্ট নেগেটিভে রয়েছে। তো এই ছিল আমার হাতে ঢাকা শেয়ার বাজারের আপডেট। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যাংকিং খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিমের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে।
আপনাকে স্বাগত একুশে বিজনেসে। থ্যাংক ইউ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। জি জিয়া ভাই, প্রথমে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে যাচ্ছি, ব্যাংকিং খাতে মোট 61টি ব্যাংকের মোট ঋণের পরিমাণ হচ্ছে 17,11,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 3,05,000 কোটি টাকা। শতাংশের হিসেবে 18%। আমাদের এখানে একজন গেস্ট এসেছিলেন, উনি হচ্ছেন একজন অধ্যাপক এবং অর্থনীতিবিদ। উনি প্রেডিকশন করছিলেন যে মার্চ নাগাদ 35% হতে পারে, জুন নাগাদ 50% হতে পারে খেলাপি ঋণ। আপনি কি ভাবছেন, আসলে খেলাপি ঋণ কি ওই দিকে যাচ্ছে? আসলে পরিমাণটা বাড়ছে, তো বাড়ছে, এটা হয়তো 50% নাও হতে পারে, তবে ব্যাংকাররা তো চেষ্টা করছেন, আমিও যেহেতু ব্যাংকার আমরাও চেষ্টা করছি। দুইটা ওয়ে, একটা হচ্ছে কি খেলাপি ঋণ আদায় করা, আর একটা হচ্ছে কি যেগুলো অনিয়মিত হয়ে গেছে তাদেরকে সেই ঋণগুলোকে হচ্ছে নিয়মিত করা। তা আমাদের এই প্রচেষ্টাগুলো যদি অব্যাহত থাকে, এবং সকল ব্যাংকাররা এখন চেষ্টা করছেন, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু নীতিগত সহায়তা দিচ্ছেন আমাদের, তো আমরা চাই না যে এটা 50% যাক অথবা 35% যাক, সেটাও আমরা চাই না, আরও কমে যেন আমরা যেন এই সংখ্যাটাকে অ্যারেস্ট করতে পারি। জি অবশ্যই। সবাই আপনি জানেন যে এর আগে 9% ছিল শ্রেণীকৃত ঋণ, যেটি 20.20 হয়েছে, এক বছরে দ্বিগুণ হয়ে গেছে। যদিও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সবকিছু আসলে স্বাভাবিক ছিল না। আপনি যে দুইটি পদ্ধতি বললেন, একটি হচ্ছে যে যেটি শ্রেণীকৃত ঋণ রয়েছে সেটিকে নিয়মিত করা, আর একটি হচ্ছে অর্থ আদায় করার ব্যবস্থা করা। এই দুইটি দিকে আপনারা ফোকাস দিচ্ছেন। জি, কিভাবে, কোন উপায়ে এই বিষয়গুলো আপনারা আসলে অর্জন করতে পারবেন? একটা হচ্ছে সহজ যেটা, সেটা হচ্ছে রিশিডিউল করা, পুনঃতফসিল করা। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, একটা নির্ধারিত পরিমাণ টাকা আমরা ডাউন পেমেন্ট হিসেবে নিয়ে আমরা এটাকে হচ্ছে কি রিশিডিউল করতে পারি। আরেকটা হচ্ছে ওয়ান টাইম এক্সিট, একটা হচ্ছে কি বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে এখানে, 10% ডাউন পেমেন্ট নিয়ে হচ্ছে কি আমরা 1 বছর 2 বছর ক্ষেত্র বিশেষে 3 বছরের জন্য হচ্ছে কি গ্রাহককে এই সুবিধাটা আমরা দিতে পারি। আচ্ছা, একটু যদি বিস্তারিত যদি বলতেন, এই ওয়ান ওয়ে এক্সিটটা কি? আপনি বলেন যে 10 লাখ টাকা যদি মানে 10% ডাউন পেমেন্ট, জি, যদি যে টোটাল যে খেলাপি ঋণ রয়েছে সেই খেলাপি ঋণে অনলি 10% ডাউন পেমেন্ট দিয়ে সেটাকে রেগুলার করা যাবে, সেটাই কি বিষয়, নাকি একেবারে এক্সিট করে যাবে? সেটাকে রেগুলার করা যাবে না, এটা হচ্ছে কি উনি এরপরে পরিশোধ করে করে বেরিয়ে যাবেন ব্যাংক থেকে। পরিশোধ পুরোটাই করতে হবে? জি জি, এটা হচ্ছে 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, ক্ষেত্র বিশেষে আমরা 3 বছরও বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা আছে আমরা 3 বছরের সময় দিতে পারি। আচ্ছা, সর্বোচ্চ তাহলে 3 বছর সময় বেঁধে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে 10% ডাউন পেমেন্ট দিয়ে। এটা বললেন যে ওয়ান ওয়ে এক্সিট করার কথা। এছাড়া আপনি যেটা এর আগে বলছিলেন যে নিয়মিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? নিয়মিত করার ক্ষেত্রে একটা প্রধান শর্ত হচ্ছে তার বিজনেস থাকা লাগে, অথবা তার ক্যাশ ফ্লো সাপোর্ট দেয়া লাগে, অর্থাৎ তার পর্যাপ্ত ক্যাশ ফ্লো থাকলেই পরে হচ্ছে কি উনি, না হলে হচ্ছে রেসিডিউল যদি আমি করে দিই, কিস্তি না দিতে পারে, দেখা গেল যে 6 মাস পরে আবার এটা আপনার ক্লাসিফাই হয়ে যাবে। তো বাংলাদেশ ব্যাংকও খুব সজাগ এই বিষয়ে, এবং আমরাও সজাগ, যাদের ক্যাশ ফ্লো সাপোর্ট করে না আমরা তাদেরকে এই সুবিধাটা দিতে চাই না। জি জি, এক্ষেত্রে আরেকটি বিষয়ে আনতে যাচ্ছি। একটু আগে আমরা যখন বলছিলাম যে খেলাপি ঋণের পরিমাণ 50% হতে পারে, আপনি সেক্ষেত্রে বলছেন সবাই চেষ্টা করছে যেন সেটা এখনকার যে রেট আছে 20%, সেটার থেকেও যেন কমানো যায়। জি জি জি, এক্ষেত্রে মোকাবেলা করার উপায়গুলো কি কি? আপনি একটু আগে বলছিলেন যে ইচ্ছাকৃত ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটি যে সার্কুলার দিয়েছে, সেই সার্কুলার কি কি বলছে, কোন কোন বিষয়গুলোকে? আসলে যারা ঋণ খেলাপি তাদেরকে সামাজিকভাবে হচ্ছে কি বয়কটের একটা উদ্যোগ কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে আমরা দেখছি। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটা সার্কুলার ইস্যু করেছেন ইচ্ছাকৃত ঋণ খেলাপির ক্ষেত্রে। তারা বলেছেন যে 4 ধরনের খেলাপি হচ্ছে কি ইচ্ছাকৃত ঋণ খেলাপি। তার মধ্যে যাদের সামর্থ্য আছে অথচ তারা ব্যাংকের টাকা দিচ্ছেন না, অথবা যে উদ্দেশ্যে উনি ঋণ নিয়েছেন সেই উদ্দেশ্যে উনি ব্যবহার করছেন না, উনি জাল জালিয়াতির মাধ্যমে হচ্ছে কি ঋণটি তৈরি করেছেন, যে মর্গেজ অথবা কোলাটেরাল সিকিউরিটি যা দিয়েছেন সেখানে হয়তো বা ফ্রড ফদারি হয়েছে, অথবা উনি ফান্ড ডাইভার্ট করেছেন। তো এইসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু যে সার্কুলার ইস্যু হয়েছে এটা কিন্তু খুব কঠোর। তারা কোনো কোম্পানির পরিচালনা পদে থাকতে পারবেন না, কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন না, এবং
অদূর ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক যেটা করার ইচ্ছা পোষণ করে, আমরা তো বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়মিতই আমাদের আলাপ আলোচনা হয়। তারা কোনো প্রপার্টি কিনতে পারবেন না, প্রপার্টি বিক্রি করতে পারবেন না, তার পাসপোর্ট থাকলে পাসপোর্ট হয়তো রিনিউ হবে না, অথবা যদি ভিসা থাকে উনি হয়তো ইমিগ্রেশন পার হতে পারবেন না। এই জাতীয় আরও নানাবিধ জি বাধা বাধা তার উপরে আরোপ করে। জি, আমরা আরো আলোচনা করব। এবং আপনি যে বিষয়টি বললেন যে আসলে নাগরিক এবং সামাজিক যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো বয়কট করার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে আমরা বিরতিতে যাচ্ছি এখন, এর পরে এসে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করে নেব। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিমের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জিয়া ভাই, আপনি যেটা বলছিলেন, যারা ঋণ খেলাপি তাদের সামাজিক এবং নাগরিক অনেক সুবিধাই আসলে যেন বাতিল করা হয়, সেরকম প্রস্তাব এসছে এই ইচ্ছাকৃত খেলাপি ঋণ সংক্রান্ত যে সার্কুলারটি রয়েছে। এখন আপনার ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এই পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে যে এগুলো মোকাবেলা করার জন্য, যেটা আসলে আমাদের পুরো ব্যাংকিং খাতকে সাহায্য করবে? আমরা বেসিক্যালি প্রথাগত যে সকল পদ্ধতিগুলো আছে, আমার খেলাপি গ্রাহকের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা, ওনার যদি নিরাপত্তা জামানত হিসেবে যদি কোনো চেক, পোস্ট ডেটের চেক যদি আমাদের হাতে থাকে, সেটা নিয়ে এনআইএক্টে মামলা করা, যদি কোনো জালিয়াতি করে থাকে অথবা ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসেবে যদি ঘোষিত হয়, বিশেষ করে সেটা তো বাংলাদেশ ব্যাংকে এখনো পর্যন্ত করা হয় নাই, আমরা অবশ্য তালিকা পাঠাচ্ছি। তো বিশেষ করে জালিয়াতি পেলে আমরা তাদের বিরুদ্ধে ফ্রড ফৌজদারির মামলা করছি। এছাড়াও আমরা যে কাজটা করি, এর বাহিরে, কোর্টের বাইরে তার সাথে নিয়মিত আমরা যোগাযোগ করি। আমরা কোর্টের বাইরে বিষয়টা নিষ্পত্তি করা যায় কিনা, এটা আমরা সার্বক্ষণিক চেষ্টা। আচ্ছা, অনেকে বলে থাকেন যে অর্থ ঋণ যে কোর্টের পরিমাণ রয়েছে আরও বাড়ানোর দরকার, এছাড়া হাইকোর্টে বাড়তি বেঞ্চও বাড়ানো দরকার। আপনার মতামত কি? আসলে আপনি তো ব্যাংকের চাহিদাটা বুঝেন। যে আসলে এটা একটা বাস্তবতা। আমরা আমাদের যে অর্থ ঋণ আদালতের যে মামলাগুলো, সেখানে আমরা দীর্ঘ সময় পর পর তারিখ আসে, ফলে মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হয়। তো যদি বিচারকের পরিমাণ বাড়ানো হয়, যদি কোর্টের সংখ্যা বাড়ানো হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব অবশ্যই রাখবে এটা। যে আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, ব্যাংকের প্রভাব বিস্তার বা প্রশ্রয় যারা দেয় তাদেরকে আসলে কাঠগড়ায় আনার ব্যবস্থা করা উচিত কিনা? আসলে ব্যাংকের শীর্ষ পর্যায়ে যারা আছেন, এমডি, ডিএমটি এবং শীর্ষ নির্বাহী যারা আছেন, তাদেরকে তো জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং সেগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আরও যেটা দরকার সেটা হচ্ছে ব্যাংকের বোর্ডে থাকতে পারেন বা বোর্ডের বাইরে থাকতে পারেন, অথবা তৃতীয় পক্ষীয় কোনো মালিকানার মাধ্যমে উনি প্রভাব বিস্তার করতে পারেন ব্যাংকে। এগুলোকেও যে কোনো অনিয়মের পেছনে তাদের যদি হাত থাকে, তাদেরকেও ইয়েতে আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং এটা একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, না হলে হাজার হাজার ব্যাংকারের চাকরি যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু ব্যাংকিং ব্যবস্থায় কিন্তু সুশাসন কায়েম হচ্ছে না বা অনিয়ম দূর হচ্ছে না। তার মানে আমরা যেটা আমাদের করতে হবে সেটা এর বাহিরেও যারা ব্যাংকিং ব্যবস্থায় প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। জি জিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাংকিং খাতের পুরো চিত্রটি তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম। এবার নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।